এবার রাজসাক্ষী হলে না 12টা বাজিয়ে দেবে, ফলে ভয় তো রয়েছেই। ফলে রাজসাক্ষী যাতে সে না হয় দেখতে হবে তো। ওই কারণেই তাকে এসিওর করলে দেখা যাবে তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বাদুড়িয়ার যে ভিডিও অফিস সেখানে শুনানি পর্ব চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সেখানে ঢুকে তাণ্ডব চালায়, মানে এখনো তারা চেষ্টা করে যাচ্ছে যাতে এসআইআরটা না হয়। এসআইআর না হয় সেই চেষ্টা করছে, নাকি এসআইআর এর লাস্ট মোমেন্টেও চেষ্টা করছে মানুষকে ভয় দেখিয়ে ইন্টিমিডেট করে বেআইনি অবৈধ ভোটারের নাম রেখে দিতে, বৈধ ভোটারের নাম যাতে না ঢুকে সেই বন্দোবস্ত করতে, মানুষকে ভয় দেখাতে। অনেক কিছু হতে পারে। আসলে একটা কথা আছে যে মানুষ সব হারিয়ে যখন যায় না, তখন কর ধরে বাঁচার চেষ্টা করে, কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করে। তৃণমূল সব হারাতে বসেছে, ওরা খুব ভালো জানে এসআইআর যদি সঠিক হয় তাহলে শেষ পর্যন্ত যা হবে, তারপরে তৃণমূলের অস্তিত্বের সংকট দেখা দেবে। মানুষ তৃণমূলকে শুধু ছাড়বে না তাই নয়, মানে পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর কিছু ঘটবে। এই লোকগুলোকে মানুষ ছেড়ে দেবে নাকি অত সহজে? ফলে প্রাণের ভয় সকলের আছে, ফলে সেই প্রাণের ভয় পাচ্ছে এরা, আর কি আছে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল যাতে নির্বাচন কমিশন রাজ্যের যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো যাতে গ্রহণ করে। যদি সেই তথ্যগুলো রাজ্য মানে নির্বাচন কমিশন গ্রহণ করে তাহলে কি স্বচ্ছভাবে ভোটার তালিকা হবে? না, রাজ্যের তথ্য গ্রহণ করে এর মানেটা কি আমি অন্তত বুঝতে পারি না। তার কারণ হচ্ছে উনি তো এসআইআর এর মাধ্যমে বলেছিলেন যে অনেকে কষ্টে আছে, বিচারের বাণী কাঁদছে, অন্ধকার ঘরে কাঁদছে, এইসব নানা রকম বলেছিলেন। কি কি তথ্য দিয়েছিলেন এবং নির্বাচন কমিশন কি কি তথ্য গ্রহণ করেনি, আমি তো তার কোনো পুরোটা আমি শুনেছি, আমি খরা কিছু বুঝতে পারিনি। মেন যেটা সেটা হচ্ছে যে যে মানুষকে এসআইআর এ ডাকা হয়েছে তার একটা অংশকে ডাকা হয়েছে কারণ বিএলওরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলো মানুষের কষ্ট হয়েছে, আমরা সেটা বুঝি। এবং সেটা আমরা মানুষকে অনুরোধও করেছি যে মানে দেশের স্বার্থে আপনারা অন্তত এইটুকু করুন, যান নিজেদের সঠিক তথ্য দিয়ে আসুন। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মানে কিছু ভুল নাম ঢুকেছে সেগুলোকে বাদ দেওয়ার জন্য যে অ্যাপ্লাই করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন ফর্ম ছিঁড়ে ফেলা হয়েছে, এটা একটা। আর রাজ্য সরকার তথ্য দিয়েছে, নির্বাচন কমিশন গ্রহণ করেনি, এর মানেটা কি? ভুলভাল তথ্য দিলে কেন গ্রহণ করবে? আর প্রত্যেকটা তথ্যকে তো ভেরিফিকেশন করা হবে, ভেরিফাই করার পর সত্য বলে প্রমাণিত হলে তখন তো সেই তথ্যগুলো গ্রহণ করা হবে। সুতরাং এই মুহূর্তে বলার দরকারটা কি? তার আগে ভেরিফিকেশন করুক, তারপর তো হবে। এই যে রাজ্য সরকারের তথ্য বলা হচ্ছে সেখানে তো ডোমিসাইল সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী কার্ড এগুলোও পড়ছে, মানে আমরা স্বরূপনগরের বাসিন্দাদের কাছে দেখেছি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, তাহলে কি তাদের নামও ভোটার লিস্টে রাখতে বলছে? ডোমিসাইল সার্টিফিকেট যে সঠিক সেটা কি করে বোঝা যাবে? নির্বাচন কমিশন দেখবে ওটা সঠিক কিনা, বৈধ কিনা। আমরা তো দেখেছিলাম যে বিভিন্ন মিউনিসিপ্যালিটির সামনে 70 বছর বয়সের লোক দাঁড়িয়ে পড়েছিল তার বার্থ সার্টিফিকেটের জন্য। একটা 70 বছরের লোকের বার্থ সার্টিফিকেট 70 বছর আগে ডকুমেন্ট রয়েছে। ফলে এগুলো ভাবে কি লোককে, মানে কি, মানে মানে গাধা ভাবে নাকি? আসলে এরা নিজেরাই গাধা, ওই জন্য লোককে গাধা ভাবে। 70 বছর বয়স্ক লোকের বার্থ সার্টিফিকেট পাওয়া যায় নাকি কখনো? ঠিক সেরকম ডোমিসাইল সার্টিফিকেট যাকে পাচ্ছে ঢালাও দিয়ে দিচ্ছে, আর এরা দিয়ে দিলে সেগুলো মেনে নিতে হবে নাকি? নির্বাচন কমিশন যাচাই করে দেখবে, কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে তার সাজা হবে। ভয় তো ওইটা পাচ্ছে, আর কিছু নয়। ভুল সার্টিফিকেট গুলোকে রেখে দেওয়ার কথা বলছে, আর কিছু না। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 170 জন, 200 জন বা 390 জনের বাবা একজনই। মানে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি গিয়ে দাবি জানিয়েছেন 2002 এর যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী নাকি নির্বাচন করাতে হবে 2026-এ। তাহলে কিভাবে স্বচ্ছ ভোট সম্ভব? আসলে আর কিচ্ছু নয়, এসআইআর এর মাধ্যমে যে নামগুলো বাদ পড়েছে বা পড়তে যাচ্ছে সেগুলো নিয়ে ভয় পেয়ে গেছে, আর কিছু নয়। 400 জনের একজন বাবা, মানে নতুন ধৃতরাষ্ট্র এসে হাজির হয়েছে আর কি এই কলিযুগে। যে ধৃতরাষ্ট্র তবু 100-তে থেমেছিল, এটা আবার নতুন ধৃতরাষ্ট্ররা 400টা সন্তানের জন্ম দিয়েছে। তো এগুলোই গোটা ভারতবর্ষকে জানাতে হবে যে পশ্চিমবঙ্গে 400 সন্তানের পিতাও আছে। আগে শুনেছিলাম একজনের বাবার বয়স 15 বছর বয়স, মায়ের বয়স 5 বছর বয়স। এর নতুন নতুন ফিজিক্যাল সিস্টেম তৈরি হচ্ছে, 15 বছরে বাবা হচ্ছে, 5 বছরে মা হচ্ছে, আর 400 জনের বাবা একজন। এগুলো এগুলো যারা রাখতে বলে তারা একটা মকারি করে, আর কিচ্ছু নয়। সিস্টেমটাকে মকারি করা হচ্ছে।
অন্যদিকে দেখা যাচ্ছে যে যখন মাইক্রো অবজারভার কাজ করতে বাংলায় আসছে তারা একাধিকবার আক্রান্ত হচ্ছে। মমতা ব্যানার্জি বলছে মাইক্রো অবজারভারদের প্রত্যাহার করে দেওয়া হবে, মাইক্রো অবজারভার যদি রাজ্যে কাজ করে সমস্যা কোথায় হচ্ছে? না, সমস্যা একটা জায়গায় তারা সঠিকভাবে কাজ করছে। আরে নির্বাচন কমিশন তো এই রাজ্যের অফিসার চেয়েছিল, তো এই রাজ্য অফিসার দেয়নি বলেই তো মাইক্রো অবজারভারকে নেওয়া হয়েছে। আর মাইক্রো অবজারভারের ওপর আক্রমণ হচ্ছে এই কারণেই যে তারা সঠিকভাবে কাজ করছে। ওরা বিএলওদের একটা অংশকে মানে কবজায় করে নিয়েছিল, ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে, তাদের পাড়ায় গিয়ে ভয় দেখিয়ে, আমি অনেককে জানি তাদের ভয় দেখিয়ে কবজা করে নিয়েছে। মাইক্রো অবজারভাররা অন্য রাজ্য থেকে এসছে, তারা তো কাজ সারবে, তারপর নিজের রাজ্যে চলে যাবে, এদের পাত্তা দেবে কেন? ফলে তাদের ভয় দেখানো যায়নি। এই কারণে আগে যখন এরা দেয়নি, সরকারি অফিসার দেয়নি, তখন ভেবেছিল এসআইআর ভেস্তে যাবে। নির্বাচন কমিশনের এসআইআর বন্ধ করেনি, মাইক্রো অবজারভার বাইরের রাজ্য থেকে নিয়ে এসে এখন তো দেখছে মহা বিপদ, তারা তো ঠিকঠাক কাজ করছে। এবারে বলছে মাইক্রো অবজারভারদের মানে উইথড্র করো। আরে মামার বাড়ির আবদার নাকি? নির্বাচন কমিশন তো মামা মামিতে ভর্তি নয়, তারা সরকারি অফিসার, ওটা মামা বাড়ির আবদার ওরা শুনবে বলে আমার মনে হয় না। এবং কোর্ট তো বলেছে আপনি কত দেবেন বলুন। আর তো শুনানি তো মোটামুটি আজকেই শেষ হয়ে যাচ্ছে, কি আছে আর? যখন আরজিকর হয় বা আনন্দপুরের অগ্নিকাণ্ড হয় তখন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা যায় না সেখানে যাচ্ছে, অর্থাৎ এসআইআর নিয়ে তিনি দিল্লি চলে গেলেন সুপ্রিম কোর্টে। আনন্দপুরে অগ্নিকাণ্ড হয়েছিল, যারা মারা গেছিল তাদের কারোর পদবী সর্দার, তাদের কারোর পদবী জানা, তাদের কারোর পদবী মাইতি, কারোর পদবী খাঁড়া। যাওয়ার দরকারটা কি? দিল্লিতে গেলে তো কারোর কাছে বার্তা দেওয়া যাবে, দেখো হে আমি আছি। সবাই জানে এটা নাটক, প্রত্যেকে জানে, কিন্তু নাটকটা বড্ড ভুলভাল লেখা হয়ে গেছে। সঠিক লোককে দিয়ে চিত্রনাট্য লেখালে না সিনেমা জমে, নইলে ওই বাবা কেন চাকর মা কেন ঝি এই টাইপের সিনেমা হবে। আর কি হবে? এই টাইপের সিনেমাই তৈরি হয়েছে। দেখা যাচ্ছে বিএলও ইয়ারও যারা কাজ করেছে তাদের টাকা এখনো দেয়নি। নবান্নকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন 3 বার, তারপরেও এখনো 70 কোটি টাকা। কালকেই একটা অনুষ্ঠানে একজন বিএলওর সঙ্গে কথা হলো, তার টাকাটা মেরে দিচ্ছে, এখনো অব্দি টাকা দেয়নি। আরে এই দলের লোকগুলো টাকা পেলেই ঝেড়ে দিচ্ছে, এদের হাতে টাকা পড়লেই হলো, পকেটে নিয়ে দৌড় মারছে। কিন্তু এরা একটা বুঝতে পারছে না যে টাকাটা নির্বাচন কমিশন দিয়েছে, তার হিসেব রয়েছে। ও টাকাটা ওরা একদম পেট থেকে বার করে ছাড়বে, আজকে না পেলে পরের দিন দিতে হবে। এখনো বিএলওদের টাকা দিচ্ছে না। এটা অদ্ভুত সরকারি, অদ্ভুত রাজনৈতিক দল, টাকা দেখলেই নিয়ে পালাচ্ছে। আচ্ছা, চোরের দল হাজির হলো পশ্চিমবাংলায়, যে কি বিপদে আমরা পড়েছি। সব মানুষ দেখা হলে বলে দাদা এই চোরেদের হাত থেকে বাঁচান। আমাদের হলে চোর নয়, চোর, ছিঁচকে চোর, গুন্ডা, বদমাস, তোলাবাজ সব একই অঙ্গে এত রূপ হাজির হয়েছে না, এটা বোঝা খুব মুশকিল দাঁড়িয়ে যাচ্ছে এদের। বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবিরের যে সিট বিধানসভায় সেটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তার মানে সাসপেন্ড করা হয়েছিল সেটা কি শুধুমাত্র লোক দেখানোর জন্য? লোক দেখানো তো বটে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসে কাকে সাসপেন্ড করা হয়, কাকে নেওয়া হয়, তাদের চিঠিপত্র হয়। গোটা সিস্টেমটা চলে মুখে মুখে, মুখে মুখে সাসপেন্ড, মুখে মুখে গ্রহণ করা। আর সবচেয়ে বড় কথা, একটা কথা বলি, পার্থ চ্যাটার্জিকে ঘাঁটানো যাবে? পার্থ চ্যাটার্জি সাক্ষী হয়ে যেতে পারে। একবার রাজসাক্ষী হলে না 12টা বাজিয়ে দেবে। ফলে ভয় তো রয়েছেই, ফলে রাজসাক্ষী যাতে সে না হয় দেখতে হবে তো। ওই কারণেই তাকে নেওয়া হয়েছে। আর হুমায়ুন কবির, ইতিমধ্যেই মুর্শিদাবাদ আর মালদা তৃণমূলের অবস্থা খুব খারাপ, এরপর হুমায়ুন কবির আরো চটলে আরো অবস্থা খারাপ হতে পারে। আসলে এটা কিচ্ছু নয়, আমি বলছি এটা সেই নিজেদের মধ্যে ও সেটিং ঠিক হয়ে যাবে, ওরা ওরকম কিছু করবে না। বাঁচার জন্য কবির, হুমায়ুন, বাবর, আকবর সব এক হয়ে যাবে, ও কিছু না। 30%-এর তো 30% মানে ভোটের গল্প, ও একদিকে চলে আসবে বাঁচার জন্য। যেমন দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে 2টো পদের দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে, এবং অন্যদিকে দেখা যাচ্ছে খাদিকুলে বাজি বিস্ফোরণের সময় যে মূল অভিযুক্ত ভানুবাগ, তার পরিবারের সদস্যকেও তৃণমূলের একটা সভাপতির পদ দেওয়া হয়েছে। মানে দুর্নীতি করলেই পদ? না না, ওখানে দুর্নীতি কি করেছিল? আচ্ছা, বিস্ফোরণে লোক মরে গেছিল, ওটা দুর্নীতি? ওটা ভয়াবহ কিছু, একটা ভয়ঙ্কর ঘটনা, ওটা দুর্নীতি বলে ছোট করা যাবে না। ফলে ওটা যা হয়েছিল, তারপর তাদের যারা দায়িত্ব দেয় বোঝাই যাচ্ছে যে তারা কতখানি মানুষের প্রতি তাদের সেন্টিমেন্ট নেই, মানুষের প্রতি সিম্প্যাথি নেই, কিচ্ছু নেই। সেই লোকগুলোকে যারা রাজনীতিতে নিয়ে আসে, দলে দায়িত্ব দেয়, মানুষের প্রতি তাদের সহমর্মিতা যে বিন্দু মাত্র নেই, সেটা মানুষই বুঝতে পারবে। আমি মানুষকে বলবো ভালো করে চিনে রাখুন, যে লোকগুলোর ভুলে কয়েকটা মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল, কতগুলো পরিবার ধ্বংস হয়ে গেল, তাকে রাজনৈতিক দায়িত্ব দিয়েছে, কি বলবো এদের? এরা কোনো মানুষই নয় এরা। কদিন আগে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে, তারপরে মানে শাসক দল তারা দাবি জানিয়েছে বাংলাকে কিছু দেওয়া হয়নি, বাংলাকে বঞ্চিত করা হয়েছে, ফেসলেস বাজেট, একাধিক মন্তব্য তারা করেছেন। তারপর যখন অন্তর্বর্তী বাজেট ঘোষণা হলো তখন দেখা গেল শুধুই বাজেটে ভাতায় ভর্তি।
এটা ভাতা বাজেট তো, এটা ভাতা বাজেট ওটা। বাজেট আর কি আছে, মানে বাজেটে কি একটা বছরের আয় ব্যয় সেটা একদিকে যেরকম ঠিক, অন্যদিকে আর্থিক দিশা। এখন এই দিশাহীন সরকার, এই রাজ্য সরকার, তারা আর কি বাজেট করবে? এরা বাজেট বুঝবে? রাজ্যের জন্য কি দেওয়া আছে? শুধু একটা কথা বলি, দুর্গাপুরকে কেন্দ্র করে যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে, ডানকুনি থেকে সুরাট যে ফ্রেট করিডোর তৈরি হচ্ছে, দুর্গাপুর সঙ্গে বিশাখাপত্তনম বা উড়িষ্যার তোমার এই যে কি বলে ধামরা আর পারাদ্বীপ পোর্ট, তারা মিলে যে গোটা জায়গাটা একটা কি বলবো বাণিজ্যিক তৈরি হবে, উদ্যোগ তৈরি হবে, কে বোঝে এগুলো? আর শিলিগুড়ি থেকে যে বারাণসী অব্দি রেল রুট করা হয়েছে, মানুষ বুলেট ট্রেনে দিল্লি চলে যেতে পারবে, বারাণসী থেকে দিল্লি। কাকে বোঝাবো? যারা বোঝে না, এরা বোঝে ভাতা, এরা বোঝে 1000 টাকাকে 1200-1700 করলে আমরা তো ভোটটা পেয়ে যাব। এত সহজে আর হবে না। মানুষ কিন্তু এদের অন্যায়গুলো ধরে ফেলেছে, আগামী দিনেও 1000 টাকা, হাজার হাজার টাকা ছড়ালেও কিচ্ছু হবে না। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের স্যালারি নিয়ে, সেখানেও দেখা গেল বাজেটের দিন বলা হলো তাদের 1000 টাকা বাড়ানো হয়েছে। অন্যান্য রাজ্য যারা রয়েছে সেখানে রাজ্য সরকারের চাকরি করলে মিনিমাম ন্যূনতম আয়ের পরিমাণ দেখাচ্ছে 18,000 টাকা, সেখানে আমাদের কাছে অনেকটা কম। আশা কর্মীদের নিরাশ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ তারা অনেক পরিশ্রম করে, অনেক বিপদের ঝুঁকি মাথায় নিয়ে কাজ করে, তারপর এইটুকু টাকা বেতন পায়, তাদের বলা হয়েছিল বাড়িয়ে দেওয়া হবে, তারপর যতটুকু যা বাড়লো তা কোনো সভ্য মানুষের মানে জীবন ধারণের পক্ষে যথেষ্ট নয়। ফলে আশাকর্মীদের রাগের তো কারণ আছে। এখন সেরকম বহু মানুষ আছে যারা এই মানে সমস্যার মধ্যে রয়েছে, তাদের জন্য দায়ী এই রাজ্য সরকার এবং আগের তৃণমূল সিপিএম সরকার। ফলে এই সরকার না গেলে কিচ্ছু হবে না, এই সরকার যেদিন যাবে একটা নতুন কিছু হবে। এই যে বলা হয়েছে যে 21 থেকে 40 বছর বয়সী যারা যুবক রয়েছে মাধ্যমিক পাশ করলেই 1500 টাকা করে 5 বছর দেওয়া হবে। রাজ্যে তো কর্মসংস্থান নেই, 5 বছর পর তাহলে তারা কি করবে? তারা পরিযায়ী শ্রমিক হবে, হয়তো প্রথম 5 বছর পরিযায়ী শ্রমিক হবে না, কারণ এ রাজ্যের তো সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার। এরা বলছে 5 বছর পরিযায়ী শ্রমিক হয়েও না, 5 বছর পরে পরিযায়ী শ্রমিক হয়ে যাও, কারণ এখানে শিল্প না হলে চাকরি হবে না, কৃষির উন্নতি না হলে কৃষিতেও কর্মসংস্থান বাড়বে না, লাভ হবে না। তাহলে লোককে কি হবে? পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে চলে যাবে। অর্থাৎ 5 বছর পরিযায়ী শ্রমিক হয়েও না, 5 বছর পরে হোক। ও এগুলো হাস্যকর ব্যাপার স্যাপার। আর এই টাকা কোত্থেকে আসবে? টাকা কে দেবে? এতগুলো লোক টাকা কোথায় পাবে? দেওয়ার টাকা কোথায় পাবে? ও দেখা যাবে আলটিমেটলি মুখ থুবড়ে পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে এক দফায় ভোট করতে হবে রাজ্যে। যদি এক দফায় ভোট হয় তাহলে কি এই যে ভোট লুঠের যে সম্ভাবনা বা ভোট পরবর্তী হিংসা, ভোট পূর্ববর্তী হিংসা, এগুলো কমবে? 1 দফা হোক 100 দফা হোক, ভোট করতে গেলে যেটা দরকার সেগুলো এরকম। প্রথম, এই সরকার এফেক্টিভলি যেন প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারে, এই রাজ্য সরকার, পুলিশ বাহিনীর ওপর এদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ যেন না থাকে, প্রত্যেক মানুষ যাতে ঠিকঠাক ভোট দিতে পারে। আর সবচেয়ে বড় কথা যে এরা যাতে মানুষকে, ভোটারদের ইন্টিমিডেট করতে না পারে, ভয় দেখাতে না পারে, ওটাই এসিওর করলে দেখা যাবে তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অসম্ভব। ধন্যবাদ।